আর্ল হ্যারল্ডসন এমন একজন মানুষ ছিলেন যিনি প্রচণ্ড কুসংস্কারে ভুগতেন প্রায় সময়। তাই র্যাগনারের আত্মগোপন ইতিমধ্যেই তাকে একটা কুসংস্কারে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলেছিল। ফলে কিছুটা ভাগ্য ফেরানোর আশায় আর্ল তার একমাত্র সুন্দরী মেয়ে থাইরিকে এক বুড়োর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর জন্য তিনি তার স্ত্রী সিগির মতামতের কোনো তোয়াক্কাই করেননি। বিবাহ অনুষ্ঠানে সিগি যখন তাকে জোর করেন কেন আর্ল তার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করছে, তখন আর্ল কিছু কথা তাকে বলেন। অনেকটা বোঝানোর সুরে হ্যারল্ডসন তার স্ত্রীকে বলার চেষ্টা করেন গত রাতে একজনকে তিনি স্বপ্নে দেখেছেন এবং সে তাকে কিছু পরামর্শ দিয়েছে। সেই দ্রষ্টা তাকে বলেছে ভাইকিংসদের মধ্যে খুব শীঘ্রই একটা বিদ্রোহের সূচনা হবে এবং সেখানে র্যাগনার বিদ্রোহীদের নেতৃত্ব দেবে। তাছাড়া সে দেখতে পেয়েছিল তার হাড় এবং মাথার খুলি র্যাগনার চুরমার করে দিচ্ছে। এসব দেখে হ্যারল্ডসন খুব চিন্তিত হয়ে পড়েছিল এবং ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে এই স্বপ্নদ্রষ্টার কথা শুনে তার এটাই মনে হতে শুরু করেছিল র্যাগনার কোথায় লুকিয়ে আছে, কিন্তু কোথায় র্যাগনার লুকিয়ে আছে সেটা সে জানে না। এই অশুভ লক্ষণ কাটাতে আর্ল হ্যারল্ডসনের মনে হয় তার তরুণী মেয়েকে একটু বয়সী কারোর সাথে বিয়ে দেওয়া উচিত তার, এবং এছাড়া তার আর অন্য কোনো উপায় হাতে নেই। বজার্নি নামে যার সাথে তার মেয়েকে বিয়ে দিচ্ছিল হ্যারল্ডসন, সে হয়তো বৃদ্ধ, কিন্তু অন্তত একজন আর্ল ছিল সে, মানে একটা গোত্র প্রধান ছিল এই বাজার্নি। সব শোনার পরেও সিগি তার স্বামীকে নানাভাবে সেদিন বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সে তার স্বামীকে রাজি করাতে পারছিল না। দেখে সিগি ভাব করে সে তার স্বামীর কাজে সম্মতি দিয়েছে, কিন্তু গোপনে সিগি তার মেয়েকে বাঁচানোর জন্য অন্য একটা উপায় ভাবতে শুরু করেছিল। আর্ল তার মেয়ে থাইরির বিয়ের জন্য একটা দুর্দান্ত ভোজসভার আয়োজন করেছিল। সেখানে একসময় র্যাগনারের ভাই রোলোকে আসতে দেখা যায়। রোলোর এই আগমন থাইরিকে একটা আশার আলো দেখায়। সে ভেবেছিল রোলো হয়তো এই বুড়োর হাত থেকে তাকে রক্ষা করতে পারবে, কিন্তু রোলোর থাইরির প্রতি কোনো আগ্রহই ছিল না। ভোজ অনুষ্ঠানে প্রবেশের পর থেকেই রোলোর চোখ ছিল সিগির দিকে। এদিকে হ্যারল্ডসনও ভিড়ের মধ্যে রোলোকে দেখছিলেন এবং একসময় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন রোলো এখানে কি করছে। তার কথার উত্তরে রোলো এবার সোজা এখানে আসার উদ্দেশ্যর কথা জানায়। সে বলে আমাদের অভিযানকারী দলের জাহাজগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রত্যেককে আপনার লোকেরা সারাক্ষণ নজর রাখছে। আমরা ভাইকিংসরা অভিযান এবং লড়াই করার জন্যই জন্মেছি। আমাদের নজরদারিতে রাখলে কোনো পক্ষেরই লাভ হবে না। রোলোর কথার উত্তরে হ্যারল্ডসন বলে সে রোলো সহ অন্যদেরকে আবার সমুদ্রে যেতে দেবে, কিন্তু তার আগে তাকে বলতে হবে র্যাগনার কোথায় লুকিয়ে আছে। তবে এটা বলাই যায় হ্যারল্ডসনের কথা রোলো বিশ্বাস করেনি, আর আর্লের মনেও ঠিক সেটাই চলছিল। আর্ল ভাবছিল শুধু একবার যদি সে র্যাগনারকে হাতে পায় তবে সব একেবারে ঠান্ডা করে দেবে সে। কিন্তু আর্ল এটাও জানতো রোলো তাকে র্যাগনারের কথা বলবে না। তাই সে বিয়ের অনুষ্ঠানের পর রোলোকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় অনেকটা জোর করেই। এ সময় হ্যারল্ডসন লক্ষ্য করে তার স্ত্রী সিগি এবং রোলোর মধ্যে কিছু একটা চলছে। তো সেদিন বিয়ের অনুষ্ঠানের পর সিগি একটা অন্ধকার ঘরে রোলোর সাথে দেখা করে। এ সময় তাদের ঘনিষ্ঠতা দেখে মনে হচ্ছিল অনেক আগে থেকেই এই দুজনের মধ্যে যোগাযোগ ছিল। তো আলাপচারিতায় সিগি রোলোকে সতর্ক করে বলে আর্ল খুবই ধূর্ত এবং প্রতারক টাইপের, সে তাকে কখনোই ছেড়ে দেবে না। কিন্তু তার কথায় রোলোকে কিন্তু চিন্তিত দেখা যায় না। কিন্তু সিগি বিদায় নিয়ে চলে যাওয়ার পর রোলো যখন বের হয় তখন সে হ্যারল্ডসনের লোকেদের হাতে বন্দী হয়। তাকে ধরে নিয়ে আসার পর হ্যারল্ডসন রোলোর উপর নির্মমভাবে নির্যাতন করতে শুরু করে এবং তার কাছে র্যাগনারের কথা জানতে চায়, কিন্তু রোলো কোনোভাবেই র্যাগনারের অবস্থানের কথা তাকে বলে না। ফলে প্রচণ্ড রাগান্বিত হয়ে আর্ল হ্যারল্ডসন রোলোর শরীরে একটা চিহ্ন খোদাই করে দেয়। এদিকে র্যাগনার লুকিয়ে থাকা অবস্থায় একদিন রোলোর বন্দী হওয়ার কথা জানতে পারে। সে ভাবছিল তার ভাই তার জন্য এতটা কষ্ট সহ্য করছে, তাই তাকে রক্ষা করতে হবে। তার আরও মনে হতে থাকে সে তার ভাইয়ের পাশে থাকতে পারেনি এবং এমনকি তার গ্রামবাসীরাও তাদের বিপদের সময় তাকে পাশে পায়নি। সেদিন অনেক চিন্তা ভাবনার পর র্যাগনার শেষ পর্যন্ত একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে তার বন্ধু ফ্লোকিকে দিয়ে আর্লের কাছে একটা বার্তা পাঠায়। র্যাগনারের আদেশ মতো ফ্লোকি তার বার্তাটি হ্যারল্ডসনের কাছে পৌঁছে দিয়েছিল। বার্তাটি ছিল এমন যে যদি আপনি র্যাগনারের প্রস্তাবে রাজি না হন তাহলে ভালহাল্লা আপনাকে স্বাগত জানাবেন না এবং এই লজ্জা চিরকাল আপনাকে বয়ে বেড়াতে হবে। তবে প্রশ্নটা হলো কি ছিল সেই প্রস্তাব? এই প্রস্তাবটা ছিল র্যাগনার তাকে তার সাথে 1-to-1 লড়াইয়ের আহ্বান করেছিল, কিন্তু হ্যারল্ডসন বোকা ছিলেন না। তার অনেক অনুসারী ছিল এবং সে ছিল সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি এই অঞ্চলে। তাই আর্ল ভেবেছিল কেন সে খামাখা তার সাথে মুখোমুখি হবে।
র্যাগনারকে হত্যা করার জন্য তার কয়েকজন লোকই যথেষ্ট। তারাই তাকে খুঁজে বের করবে, তার এই ঝুঁকি নেওয়ার দরকার নেই। তবে তাদের কথোপকথনের মাঝে হ্যারোল্ডসনের হঠাৎ সেই স্বপ্নদোষটার কথা মনে পড়ে। তার মনে পড়ে র্যাগনারকে হত্যা করলে সবকিছুর সমাধান হয়ে যাবে। তাই আর্ল তার একটু আগের মনোভাব ত্যাগ করে এবং র্যাগনারের দ্বৈত লড়াইয়ের আহ্বান এসে সাড়া দেয়। আর্ল ভেবেছিল র্যাগনার এখন অসুস্থ, তাই তাকে সে অনায়াসেই পরাজিত করতে পারবে। এই বিষয়টা নিয়ে হ্যারোল্ডসন তার স্ত্রীর সাথে আলাপও করে এবং তার সত্যিকারের অনুভূতি কি সেটা জানতে চায়। আর্ল র্যাগনারকে অনেক ছোট করে দেখেছিল এবং সিগি খেয়াল করেছিল তার স্বামীর কথায় উদ্ধত্ত প্রকাশ পাচ্ছে। তাছাড়া সে তার সম্পর্কে জানত, তাই এ সময় সে কোনো সমর্থন করতে পারেনি তাকে, বরং সিগি আর্লের মৃত্যু কামনাই করেছিল তলে তলে। তো সিদ্ধান্ত অনুযায়ী লড়াইয়ের দিন র্যাগনার অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বন্দরে এসে পৌঁছায়। ইতিমধ্যে সেখানে অনেক দর্শকের ভিড় জমেছিল। দেখা যায় রোলোকেও ছেড়ে দেওয়া হয়েছে এবং তার মুখে আর্লের তৈরি করা ক্ষতচিহ্ন লক্ষ্য করা যাচ্ছিল। এ ধরনের গুরুত্বপূর্ণ একটা লড়াই স্বাভাবিকভাবেই থাইরি এবং রোলোকে ভীষণ আকৃষ্ট করেছিল। একটু পরে আর্ল সেখানে এসে পৌঁছায় এবং অবশেষে দ্বৈরথের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভাইকিংস রীতি অনুযায়ী উভয়কেই একটা কুড়াল এবং ঢাল দেওয়া হয়েছিল। হ্যারোল্ডসন আর্ল হিসেবে যুদ্ধের দেবতা হিসেবে এই লড়াইয়ে প্রাধান্য পেয়েছিলেন। প্রথমে আর্ল নিজেই র্যাগনারকে আক্রমণ করে, তবে আহত র্যাগনার তার তরবারির আঘাত প্রতিহত করে তার ঢাল দিয়ে। এরপর দুজনের মধ্যে চলতে থাকে লড়াই। কিন্তু একসময় আর্ল হ্যারোল্ডসন র্যাগনারের বুকে একটা প্রচণ্ড আঘাত করে বসে। দেখা যায় ফিনকি দিয়ে র্যাগনারের দেহ থেকে রক্ত ছুটছে, কিন্তু তারপরেও সমান তালে চালিয়ে যায় সে লড়াই এবং সুযোগ বুঝে একসময় আর্লের পিঠে প্রচণ্ড একটা কোপ বসিয়ে দেয় র্যাগনার। আর এই আঘাতটা আর সামলে উঠতে পারে না হ্যারোল্ডসন। আঘাত সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় প্রধান। আর মাটিতে পড়ার সাথে সাথে এটা স্পষ্ট হয়ে যায় তার বয়স তাকে আর সাপোর্ট করছে না। হ্যারোল্ডসন ধীরে ধীরে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে এবং একসময় সেই অবস্থাতে সেখানেই মারা যায়। নেতাকে মৃত দেখে সভেন মানে যে এই লড়াইটা পরিচালনা করছিল সে অনেকটা আতঙ্কিত হয়ে ওঠে এবং অন্যদের র্যাগনারকে হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু ঠিক সেই সময় ভিড়ের মধ্য থেকে রোলো বেরিয়ে আসে এবং সেভেনকে হত্যা করে। এদিকে এই সুযোগে বুড়ো স্বামীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য থাইরেও বসেছিল না। সে তার লুকিয়ে থাকা চাকু দিয়ে তার স্বামীকে হত্যা করে। কিন্তু এ সময় সিগিকে অনেকটা নির্বিকার দেখাচ্ছিল। তার স্বামীর মৃত্যুর পর সেই পরবর্তী উত্তরাধিকারী হতে চেয়েছিল। কিন্তু যখন সিগি চারপাশে দেখতে পেল সবার চোখ র্যাগনারের দিকে, তখন সে বুঝতে পারে তাকে নয়, সবাই র্যাগনারকেই পরবর্তী প্রধান হিসেবে দেখতে চাইছে। ফলে সিগি অন্যদের মতো র্যাগনারকে নতুন প্রভু হিসেবে সমর্থন জানাতে বাধ্য হয়। জনগণের উল্লাস র্যাগনারকে অবশেষে প্রভুত্বের আসনে বসতে হয়। আর একই সাথে র্যাগনার হয়ে ওঠে নর্থের সেই অঞ্চলের নতুন আর্ল। একই সাথে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পশ্চিমা বিশ্ব বিজয়ের একটা নতুন অধ্যায়। 1000 বছরেরও বেশি সময় আগে ইউরোপে একটা ভয়ঙ্কর ভাইকিং সংস্কৃতি গড়ে উঠেছিল। তাদের ছিল বিশ্ব দর্শনের বিধ্বংসী দাফনের রীতি। কোনো আর্ল মারা গেলে মানব বলিদানের ভাইকিংস প্রথা অনেকদিন ধরেই এদের সমাজে বিরাজমান ছিল। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই কোনো দাসীকে বেছে নেওয়া হতো। যদি সেই দাসী নিজের জীবন বলিদান করতে রাজি না হতো, তাকে ভাইকিংস রীতিতে গ্রামের প্রতিটি পুরুষের সাথে সঙ্গম করতে বাধ্য করা হতো। আর এটা ছিল নিজের জীবন দেওয়ার থেকেও অনেক বেশি ভয়ানক একটা কাজ। তো এরকম একজন মহিলা দাসীকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়। আর তারপর তাকে আর্লের পাশে শুইয়ে দেওয়া হয়। একটা জাহাজে পাশাপাশি রাখা হয় দুটো ডেড বডি। এরপর জাহাজটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই অন্ত্যেষ্টি ক্রিয়া পদ্ধতি আমরা পরবর্তীতে ইংল্যান্ডের বিভিন্ন রাজাদের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। বর্তমানে আপনি বিশ্বের বিভিন্ন দেশে 13 ধরনের ভিন্ন ভিন্ন অস্বাভাবিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন। একটু খোঁজ নেওয়ার জন্য গুগল ঘাটেন। তো র্যাগনার হ্যারোল্ডসনকে হত্যা করায় ডেনমার্কের এই অংশের প্রভু হিসেবে তার স্থান সে ঠিক করে নেয়। তবে হ্যারোল্ডসনের লোভ এবং ধূর্ততা সত্ত্বেও র্যাগনার তার প্রতি কোনো রাগ মনে পুষে রেখেছিলেন না। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তার সম্মানে বিরাট একটা ভোজসভার আয়োজন করা হয়েছিল। র্যাগনার এটা করেছিল কারণ হ্যারোল্ডসনও একজন সাহসী ভাইকিং যোদ্ধা ছিলেন, তাই তার এই সম্মানটা প্রাপ্ত ছিল। এরপর একদিন র্যাগনার অ্যাথেলস্তানকে ভাইকিংসদের রীতিনীতি শেখাতে চেয়েছিলেন। এর অংশ হিসেবে সেদিন তিনি তাকে একটা তাঁবুর ভেতরে নিয়ে যায়। সেখানে তারা দুজন মহিলাকে অন্য আরেকজন মহিলার শরীর পরিষ্কার করতে দেখতে পায়। অ্যাথেলস্তান এই দৃশ্য দেখে অবাক হয়ে র্যাগনারকে জিজ্ঞাসা করেন এখানে হচ্ছেটা কি। তবে তার অবাক হওয়া সত্ত্বেও শুধু মৃদু হাসে র্যাগনার, কিন্তু কোনো কথা বলে না।
তারপর সেখান থেকে বেরিয়ে অ্যাথেলস্তান র্যাগনারের পুত্র বিয়র্নের সাথে দেখা করে। সব মিলে অ্যাথেলস্তান বুঝতে পারছিল না এরা তার সাথে আসলে কি করতে চাইছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সব রীতিনীতি শেষ হওয়ার পর সেদিন সন্ধ্যায় র্যাগনার এবং লেগার্থা যখন বসে আলাপ করছে, তখন সে র্যাগনারকে বলে সে আবার গর্ভবতী হয়েছে। প্রথমত নতুন আর্ল হিসেবে র্যাগনার দায়িত্ব নিয়েছিলেন, তার উপরে এই সংবাদটা দেবতাদের কাছ থেকে পাওয়া তার জন্য একটা বিরাট উপহার হিসেবে এসেছিল। তাই র্যাগনার প্রচণ্ড আনন্দিত হয়েছিলেন। ওদিকে সিগি তার মেয়েকে নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। সিগি বুঝতে পেরেছিল র্যাগনার যত ভালোই আচরণ করুক না কেন তাদের সাথে, আগের আর্লের পরিবারকে পরের আর্ল কখনোই ভালোভাবে মেনে নিতে পারে না। কিন্তু রোলো এই সিগির মনোভাবের বিরোধিতা করেন। সে তাকে বলে র্যাগনার কেমন মানুষ সেটা তুমি ভালো করেই জানো। র্যাগনার আগের প্রভুদের মতো নয়, সে নির্দোষ পরিবারের সদস্যদের হত্যা করবে না। উল্টো রোলো তাদের এ সময় জীবনের নিরাপত্তার নিশ্চয়তাও দেয়। তার আশ্বাসে শেষ পর্যন্ত সিগি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই কাঠটি কাটে। উত্তর ইউরোপের এই অংশে শীতকাল ছিল অনেক দীর্ঘ। এদিকে লেগার্থার পেটে সন্তানও দিনে দিনে বাড়তে শুরু করেছিল। তাই র্যাগনার পশ্চিমে আরেকটা অভিযান চালানোর জন্য সমুদ্র যাত্রার পরিকল্পনা করেছিলেন। পূর্বে হ্যারল্ডসন তার বড় বাধা ছিল, কিন্তু এখন আর সেই বাধা নেই। বরং এখন সে অনেক বড় পরিসরে অভিযান পরিচালনা করার চিন্তাভাবনা শুরু করেছিল। তবে এবার তার লক্ষ্য ছিল নর্থাম্ব্রিয়ার রাজ্যের রাজধানী। এই সময়টা ছিল 794 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল। র্যাগনারের নেতৃত্বে 3টি ভাইকিং জাহাজ একদিন সব প্রস্তুতি শেষ করে নর্থাম্ব্রিয়া রাজ্যের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রায় তারা সমুদ্রের আশেপাশে কোনো দ্বীপে নামেনি, তার পরিবর্তে সৈকতের পাশ দিয়ে একটা নদীতে প্রবেশ করে আরও ভেতরে ঢোকার জন্য। এটা ছিল ইংল্যান্ডের টাইন নদী, এবং এই নদী ধরেই এই ভাইকিংসরা রাজ্যের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকে। নর্থাম্ব্রিয়ার জেনারেলরা যখন ভাইকিংসদের আসার খবর জানতে পারে, তখন তাদের মধ্যে জেনারেল ইউকিয়া ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠে এবং খবরটা সে তাৎক্ষণিকভাবে রাজা এলকে জানিয়ে দেয়। এই বর্বরদের সাহসিকতা দেখে রাজা এল বিস্মিত হয়ে যায়। সে ভাবতে থাকে এই নর্থম্যানরা এত সাহস পায় কিভাবে যে তারা সরাসরি তার রাজ্যের একেবারে ভেতরে ঢুকে পড়েছে। তবে জেনারেল উইগের ভীরু আচরণ দেখে এলের আর সহ্য হয় না। একজন জেনারেল যার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তার এরকম কাপুরুষের মতো আচরণে রাগ করে উইগিয়াকে সাপে ভর্তি একটা গর্তে ফেলে দেওয়া হয়। এরপর রাজা এল ইংল্যান্ডে তার বিভিন্ন জায়গা থেকে বাহিনী জড়ো করার চেষ্টা করে। তাছাড়া কিং এল তার ভাই লর্ড অ্যাথেলউলফকে পরবর্তী জেনারেল হিসেবেও নিযুক্ত করেছিলেন। এখানে অ্যাথেলউলফের আগমনটি ছিল সত্যিই বেশ মনোমুগ্ধকর। এদিকে র্যাগনারও কিন্তু বসেছিল না। নদীর তীরে একটা ভালো জায়গা বেছে নিয়ে সেখানে সে তার লোকদের ঘাঁটি স্থাপন করার নির্দেশ দেয়। এই ভাইকিংস নেতা জানত এ রাজ্যের রাজা এল তাদের আগমন বার্তা ঠিকই পেয়েছে এবং তাদের বিরুদ্ধে বড় কোনো আক্রমণের অপেক্ষায় আছে। তাই আসন্ন আক্রমণকে প্রতিহত করার জন্য এই ঘাঁটি স্থাপন করা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল। র্যাগনারের ধারণা মতোই দেখা যায় একদিন অ্যাথেলউলফ তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছেছে। যদিও অ্যাথেলউলফের সেনার সংখ্যা ভাইকিংসদের চেয়ে কয়েক গুণ বেশি ছিল, কিন্তু অ্যাথেলউলফ জানতেন এই ভাইকিংসরা প্রচণ্ড রকমের হিংস্র। তাই সরাসরি আক্রমণ না করে কিভাবে সেখান থেকে তাদের তাড়ানো যায় সেই পরিকল্পনা শুরু করেছিলেন তিনি। তাই এজন্য সে ভাইকিংসদের ঘাঁটি থেকে কিছুটা দূরে ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়। অ্যাথেলউলফ তার সৈন্যদের বলে, আমরা আপাতত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করব এবং তাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করব। কিছু সেনা অ্যাথেলউলফের এই সিদ্ধান্তে বিস্মিত হয়ে গিয়েছিল, কারণ এটা ছিল অনেকটা কাপুরুষের মতো সিদ্ধান্ত। তবে র্যাগনার ঠিকই তাদের প্ল্যান এবং কর্মকাণ্ডের উপরে নজর রেখে চলছিল। সে অ্যাথেলউলফের মতো এত বোকা ছিল না। ইংরেজ প্রতিরক্ষা শক্তিশালী করার আগেই সেদিন রাতের আধারে র্যাগনার শত্রু শিবিরে আক্রমণ করে। অ্যাথেলউলফের ক্যাম্পে পৌঁছে সেনাদের কচুকাটা করতে শুরু করে ভাইকিংসদের বাহিনীটা। বেশিরভাগ ব্রিটিশ সৈন্য এই আচমকা হামলার জন্য একেবারেই প্রস্তুত ছিল না, তাই অনেকটা অসহায়ের মতো প্রাণ বিসর্জন দিতে হয় তাদের। এদিকে বাইরে সংঘর্ষের কথা একসময় অ্যাথেলউলফের কানেও পৌঁছায়, আর এই হৈহুল্লার মধ্যে ঘুম থেকে জেগে ওঠে অ্যাথেলউলফ। বাইরে কি হচ্ছে সেটা বুঝতে পেরে সে দ্রুত তার তলোয়ার বের করে, কিন্তু এরপর অদ্ভুত কিছু একটা করতে দেখা যায় এই জেনারেলকে। সে কিছু সময় ক্রোচের সামনে নতজানু হয়ে প্রার্থনা শুরু করে। যেখানে তার অস্ত্র বাড়িয়ে নেতৃত্ব দেওয়ার কথা যুদ্ধের, সেখানে সে শুরু করেছিল প্রার্থনা। ওদিকে তাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ না থাকায় অসংগঠিত সৈন্যদের দ্রুত জবাই করা হচ্ছিল। আধা ঘন্টা পরে
অ্যাথেলউলফ তার প্রার্থনা শেষ করেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। তার জীবিত সেনা বলে আর কিছু অবশিষ্ট ছিল না। তার যখন প্রার্থনা শেষ হয় তখন ফ্লো গিয়ে অনায়াসেই তাকে তার তাঁবুর নিচে আটকে ফেলে। যে যুদ্ধটাকে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছিল সেটা কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ হয়। ভাইকিংসদের জন্য একটা অভূতপূর্ব এক বিজয় ছিল এটা। আর এরপর অ্যাথেলউলফকে আনুষ্ঠানিকভাবে বন্দী করা হয়। র্যাগনার জানতে পেরেছিল অ্যাথেলউলফ ছিল রাজা অ্যালের আপন ভাই, তাই তাকে নিয়ে সে একটা বাজি রাখতে চেয়েছিল। র্যাগনার বুঝতে পেরেছিল রাজা এল ধারণা করবে তারা প্রাসাদ আক্রমণ করবে, তাই অ্যাথেলউলফকে জিম্মি করলে তার মাধ্যমে এলের থেকে অনেক কিছু আদায় করা সম্ভব হবে তাদের। র্যাগনার যখন এদিকে এসব চিন্তা করছে তখন অন্যদিকে রাজা এলের প্রাসাদে তেমন কোনো হইচই দেখা যাচ্ছিল না। কিন্তু রাজা ভেতরে ভেতরে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছিলেন এই ভেবে যে সে ইতিমধ্যে অনেক সেনা হারিয়েছেন, তাই আবার একটা যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে লড়া তার পক্ষে আর সম্ভব নয়। তবে তার মন্ত্রীরা তাকে পরামর্শ দেয় এই অসভ্যরা যেহেতু রাক্ষসদের মতো লুটপাট করতে আসছে, তাই তাদের জীবন রক্ষা করাই এখন সঠিক সিদ্ধান্ত হবে। ভাইকিংসরা যেটা চায় তাদের সেটা দিয়ে দেয়াই ভালো। মন্ত্রীদের পরামর্শ মতোই পরের দিন র্যাগনার অ্যাথেলউলফকে নিয়ে যখন রাজধানীতে পৌঁছান তখন এল তার ভাইকে জীবিত দেখে ভাইকিংসদের সাথে আলোচনা করার জন্য প্রাসাদে যাওয়ার আমন্ত্রণ জানান। র্যাগনারের নেতৃত্বে ভাইকিংসরা যখন প্রাসাদে এসে পৌঁছায় তখন মন্ত্রীসহ সবাই তাদের দেখে আতঙ্কিত হয়ে পড়ে, এমনকি জোরে শ্বাস নেওয়ার সাহসও তাদের কেউ দেখায়নি। তবে এল সবাইকে চমকে দিয়ে তাদের সাথে খাবার খাওয়ার আমন্ত্রণ জানায় ভাইকিংসদের এবং খেতে খেতে আলোচনা করার প্রস্তাব দেয়। দেখা যায় একটা ডাইনিং টেবিলের উভয় পাশে সম্পূর্ণ বিপরীত দুটো গ্রুপ একই সাথে খাবার খেতে শুরু করেছে। ভাইকিংসরা বর্বরদের মতো খাবার খেতে শুরু করেছিল, কিন্তু ইংরেজরা খাবার গ্রহণের আগে যিশুর কাছে প্রার্থনা করেছিল। এটা দেখে অনেক ভাইকিংস তাদের নিয়ে মজা করতেও ছাড়ে না, বিশেষ করে ফ্লোকি, কারণ সে ছিল একজন কট্টর নর্থ গডের ভক্ত। তো এরপর যখন আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয় তখন র্যাগনার কোনো রাগঢাক না করেই রাজার কাছে সরাসরি 2000 পাউন্ড সোনা এবং রূপা দাবি করে বসে। অনেকেই হয়তো মনে করতে পারেন এটা এমন কি একজন রাজার জন্য, কিন্তু যদি এভাবে বলি যে বাজরানী যখন প্রভুর কন্যা থাইরিকে বিয়ে করেছিলেন তখন তার দাম ছিল মাত্র 20 পাউন্ড রৌপ্য, তাহলে এখন বুঝতে পারছেন তো র্যাগনারের দাবি ছিল সেই তুলনায় কতটা বেশি। আসলে র্যাগনার আর্লের 100 কন্যার সমতুল্য অর্থ দাবি করে বসেছিল রাজা এলের কাছে। র্যাগনারের এই চাহিদার অঙ্ক শুনে মন্ত্রীরা ভীষণ রেগে যায়, তারা এটাকে পুরোপুরি ডাকাতি বলে মনে করে। তবে সেই মুহূর্তে রাজা এল কিছুটা ইতস্তত করে তাদের দাবি মেনে নেয়, কিন্তু সে একই সাথে এটাও বলে র্যাগনার যেটা চেয়েছে সেই পরিমাণ অর্থ এই মুহূর্তে রাজকোষে নেই, তাকে এসব জোগাড় করতে হবে এবং এ কারণে কয়েকদিন সময় তাকে দিতে হবে। কিন্তু সে পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে এবং ইংলিশদের কাউকে কোনো প্রকার আক্রমণ করা যাবে না, এছাড়া কোনো সম্পদ ধ্বংস করা যাবে না। রাজার এই কথা শুনে ভাইকিংসরা এবার জোরে হেসে ওঠে। ভাইকিংসরা রাজা এলের অসহায়ত্ব দেখে হেসে উঠেছিল। তারা তখন এটাই ভাবছিল যে তাদের নিজস্ব দেবতা আছে, তাদের জীবন যখন হুমকির মুখে পড়ে তখন তারা তাদের দেবতাকে স্মরণ করে। এদের মতো দেবতাদের অস্বীকার করে না এবং তাদের কখনোই তারা ত্যাগ করে না। তবে অনেকটা অপ্রত্যাশিতভাবে রোলো এবার বলে বসে সে তার দেবতাদের বিশ্বাস করে না, সে ইংরেজদের ধর্ম গ্রহণ করতে চায়। রোলোর কথায় সেখানকার সবাই অবাক হলেও এটা ছিল তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। ফলে পরের দিন নদীর ধারে ধর্মান্তরের অনুষ্ঠান সম্পন্ন হয়। রোলো এটা কেন করেছিল সেটা এরপর আমরা সামনে বেশ কয়েকবার দেখতে পাবো। সো সিরিজটা কন্টিনিউ করার জন্য অনুরোধ থাকলো। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তার প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। তো সেদিনের পর থেকে ভাইকিংসরা মুক্তিপণের জন্য নদীর ধারে শিবিরে চুপচাপ অপেক্ষা করতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর র্যাগনারের হঠাৎ মনে হয় রাজা তাদের উদ্দেশ্যমূলকভাবে এখানে অপেক্ষা করাচ্ছে না তো। তার এই ধারণা পরের দিনই সত্যি হয়, কারণ সত্যি সত্যিই রাজা এল তাদের অপেক্ষায় রেখে নিজের সৈন্য সংগ্রহে মনোযোগ দিয়েছিল। র্যাগনার শেষ পর্যন্ত বুঝতে পারে এটা ছিল এলের তাদের স্থবির করার কৌশল। সময়কে কাজে লাগিয়ে এল সৈন্য সংগ্রহ করার জন্য ব্যস্ত ছিলেন। তো পরের দিনই বিপুল সংখ্যক ইংরেজ সৈন্য তাদের ঘাঁটির কাছে এসে অবস্থান নেয়। আর এটা দেখে দেরি না করে র্যাগনার তার ভাইকিং যোদ্ধাদের ঢাল হাতে নিতে নির্দেশ দেয়। তারা প্রতারক ইংরেজদের রক্তের প্রবাহ বইয়ে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়। ইংরেজ সৈন্যরাও কাছে আসার সাথে সাথে র্যাগনার হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে। তারা যে ফাঁদগুলো এর আগে সেট করেছিল সেগুলো অ্যাক্টিভেট করে দেয়, ফলে শত্রুপক্ষ অনেকটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যায়। আর এই সুযোগে ভাইকিংসরা ধারালো ব্লেডের তলোয়ার দিয়ে তাদের আক্রমণ শুরু করে।
এই তড়িঘড়ি আক্রমণে এবং ভাইকিংসদের কৌশলের কাছে ইংরেজ সেনাবাহিনী পুরোটা বিধ্বস্ত হয়। ভয়ঙ্কর ভাইকিংসদের দেখে বেঁচে যাওয়া ইংরেজরা তাদের অস্ত্র ফেলে যে যেদিকে পারে পালিয়ে যেতে শুরু করে। আবারও খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় আর একটা ব্যর্থ যুদ্ধ ইংরেজদের জন্য। কিন্তু তখনও একজন ব্যক্তি বেঁচে ছিল, আর সে হলো রাজার ভাই অ্যাথেলউলফ। র্যাগনার এবার তাকে নিয়ে অদ্ভুত একটা কাজ করে বসে। তার মাথায় সে রক্ত দিয়ে একটা ক্রস আঁকে এবং তারপর তাকে হত্যা করে একটা ঘোড়ার সাথে বেঁধে দেয়। সে ঘোড়াটা কিছুক্ষণের মধ্যেই প্রাসাদে গিয়ে পৌঁছায়। ভাইয়ের এই অবস্থা দেখে রাজা এল হতবাক হয়ে যায়। এটা ছিল অনেক বড় একটা অপমান তার জন্য। কিন্তু পরপর দুটো বাহিনীকে হারানোর পর রাজা এলকে ভাইকিংসের সাথে আপাতত আর যুদ্ধে জড়াতে চাইছিলেন না। তাই তিনি এবার 2000 পাউন্ড সোনা এবং রৌপ্য র্যাগনারকে পৌঁছে দেন। এই সম্পদ নিয়ে পরের দিন র্যাগনার তার ভাইকিং যোদ্ধাদের নিয়ে বাড়ির পথ ধরে। কিন্তু নদীর ধারে রাজা র্যাগনারের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিলেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই র্যাগনারকে তিনি নিজের হাতে হত্যা করবেন। কিন্তু সেটা তিনি পারবেন কিনা ভবিষ্যতে আমরা দেখব। তবে আপনারা মন্তব্য করতে পারেন কমেন্টে, রাজা এল কি র্যাগনারের কোনো ক্ষতি করতে পেরেছিলেন কিনা। তো অন্যদিকে র্যাগনারও রাজার দিকে তাকিয়েছিল। রাজাকে পিছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই তাদের জাহাজ উপকূলে পৌঁছে যায়। র্যাগনার তো বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু রাজা এল কি করতে চাইছিল এরপর সেটা কিন্তু জানতেই হবে। তাই পরের পর্বে সেই গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আর আপনারা এই সুযোগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটা চাপতে ভুলবেন না।